সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। তার সেই সাহসটা হবে না আরেকটা নারীকে অসম্মান করার। এটা অনেক জরুরি প্রতিটা ঘরে ঘরে। এখনকার বর্তমান পরিস্থিতি খুবই নাজুক, আমরা ঘটনাগুলিতে দেখছি। তো এখনই কিন্তু সময় প্রত্যেকটা ছেলে শিশু সন্তান বা মেয়ে শিশু সন্তানকে আরেকজন নারীকে যে শ্রদ্ধা, সেই শিক্ষাটা দেওয়ার সময় হয়ে আসছে। সে ঘরে থেকে যেটা শিখবে সেটাই বড় হয়ে সে প্রয়োগ করবে। তো আমি আর আমাদের জন্য একটা স্পিচের একটা ইস্যু যে না, আমি একটা নারী হিসেবে এ ধরনের একটা গোল টেবিল বৈঠকে গিয়ে নিজের মতামতটুকুকে একটু প্রাধান্য দিতে পারছি। তো আমি আমার পরিচয়টা দিতে চাই। আমি হচ্ছে কুকিং সেক্টরের মানুষ। আমি রান্নাবান্না নিয়ে কাজ করি। আমার একটা ইনস্টিটিউট আছে এবং কালিগরি ক্লাব ফাউন্ডেশন নামে আমার একটা সংগঠন আছে। তার নেতৃত্বে আমি সমন্বয়ক হিসেবে কাজ করছি। আমি নারী জাগরণী সৃষ্টি করছি। সেখানে আমার নারীরা 52% ভোটের মালিক, তারা কাজ করছে। কিন্তু যখন ভোট হয়ে গেছে, ভোটের পরের দিন আর নারী নেই, নারীদের কোনো মূল্যায়ন নেই। এখন যা আছে ভাগযোগ করে কাজ বলেন, টিয়ার কাপি ইত্যাদি ইত্যাদি সব। আর আমরা যখন ভোট চাইতে নারীদের কাছে গেছি, আমি বলছি আমি তাসলিম, আমি আপনাদের বোন, ভাইদের কাছে আর যেতে হবে না, আমি আপনাদের পাশে থাকবো, আপনাদের যে কোনো প্রয়োজনে আমার কাছে যাবেন, আমি আপনাদের সহযোগিতা করবো। কিন্তু তারা এখন যখন আমার কাছে আসে, আমি ওনার সাথে কাছে নিয়ে গেলে তিনি ভাইরা বলে, তুমি এখানে আসছো কেন? তুমি না ওমরা করছো, তুমি তো জান্নাতে যেতে পারবা না, তুমি রাজনীতি করো। আমি বলি কেন? এই যে কত নারীরা জান্নাতে যায়, কত নারীরা রাজনীতি করে, তাদেরকে বলতে পারেন না যাই ঘরে ঘরে তুমি রাজনীতি কেন করো? এখন এইসব করতে গেলে দেখা যায় কি ভাইদের সাথে প্রতিদিনই ঝগড়া হয়। নারীরা তো আবার তারা বলে যে নারীরা ঝগড়া। আপনার হচ্ছে যখন একটু ছোট ছিলাম, তখন আমি ঢাকায় আমবালাতে তাবাসসুম আপা, যিনি নারী নিয়ে দীর্ঘদিন কাজ করছেন আমাদের সংগঠনে, আমরা তাকে একটু কথা বলার জন্য অনুরোধ করছি। তো ওখানে গিয়ে আমি অবশ্যই করেছি মেয়ে মানুষ হিসেবে। এখানে অনেক প্রতিকূলতা থাকে আপনারা জানেন, কিন্তু সেটা আমি নিজেই ওভারকাম করেছি। তারপরে আমি মালয়েশিয়া থেকে জাপান গেলাম, আমেরিকায় গেলাম, বড় ছেলে আমেরিকায় হয়েছে, বাংলাদেশে আসছি। আমি ডন বস্কের সাথে আছি, আমি ডন বস্কের প্রিন্সিপাল চেয়ারম্যান। তারপরে আমি অনেকগুলো সংগঠনের সঙ্গে আছি, প্রতিদিন আমাকে বাইরেই থাকতে হয়। আজকে ভেবেছিলাম আমি একটু রেস্ট নিব, কিন্তু লিয়াকত ভাই যখন বললেন যে তোমার একটু সময় থাকলে তুমি প্লিজ আসো, তো আমি সাথে সাথে আধ ঘন্টার মধ্যে আমি রেডি হয়ে চলে আসছি। আসলে আমাদের মেয়েরা পারে না এমন কিছু নাই। নারীদেরকে আরো বেশি হচ্ছে যে আত্মকর্মসংস্থানের সুযোগ করতে পারবো আমাদের নারীদের জন্য। আমাদের নারীরা আরো আত্মনির্ভরশীল হবে এবং শিশুরা তাদের প্রাপ্য অধিকারটুকু পাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রতিদিন পত্রিকা খুললে আমরা দেখতে পাই যে এখানে প্রতিনিয়ত আমাদের নারী শিশুরা নির্যাতিত হচ্ছে। আমাদের নারী শিশু নির্যাতিত হচ্ছে, দেখবেন শুধু নারী শিশু না, এখানে তার মানে সমাজে যেটা আছে দুর্বলের প্রতি একটা অত্যাচার। কারণ শিশুরা তারা শারীরিক সন্তান জন্ম হয়েছে, মেয়ে হলে মন খারাপ আর ছেলে হলে খুব খুশি। যেমন আমার আব্বা, ওনার মধ্যে কিন্তু এখন ওই অ্যাটিটিউডটা আছে। তার নাতি হয়েছে, খুব খুশি, একদম এখানে বিলাচ্ছে ওখানে বিলাচ্ছে। এইটাই যদি একটা মানে আমি হওয়ার পর নাকি আমার আব্বার খুব মন খারাপ ছিল। এখানে আমার একটা বিশেষ মতামত আছে, সেটা হচ্ছে যে রামিসার মতো যে সমস্ত শিশুরা অথবা যে সমস্ত নারীরা নির্যাতিত হচ্ছে, তাদের নির্যাতনের জন্য আমরা যে শাস্তিটা চাই, বিচারটা চাই, আমরা তাৎক্ষণিক বিচারটা চাই, এটা মনে হয় আমাদের সবার মতামত। পাশাপাশি এই যারা এই ধরনের অন্যায়গুলি করছে, তাদের ঘরে যে শিশুরা আছে, যেমন আমি রামিসার যে আসামি হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেই হয়তোবা বিচারের মুখোমুখি হয়েছেন, হবেন, তাদের একটা সন্তান আছে। এই সন্তানটার ভবিষ্যৎটা কি? মিডিয়া কভারেজ করছে, কিন্তু আমরা জানি না আমরা কখন বাসায় যাব। যদি মনে করেন অনেক দেরি হয়ে গেল, বাচ্চাটা
হয়তো বা একটু রাগ করবে, হাজবেন্ডও রাগ করতে পারে, শাশুড়ি থাকলে শাশুড়ি একটু মন খারাপ করতে পারে। কিন্তু এই যে আস্তে আস্তে এক ধাপ দুই ধাপ করে আমরা এগিয়ে যাচ্ছি, একটা টাইমে কিন্তু আমরা একটা ভালো একটা কিছু করছি যেটার জন্য আমার পরিবারই সম্মানিত বোধ করছে। এবং বাধা তো আসবে, বাধা না আসলে তো আসলে আমরা সামনের দিকে এগোতে পারবো না। আমার জীবনে প্রচুর পরিমাণে বাধা এসেছে, অনেক কাজের পড়েছি, তারপরেও আমি কাজ করে যাচ্ছি। আমাকে কেউ কিছু সরাতে পারেনি আমার বন্ধু থেকে, এবং কি হাজবেন্ড বা শ্বশুর বাড়ি থেকে কিন্তু এটা বেশি আছে। থাক, সেটা তো থাকবেই, তারপরে কি একটা নারী আমরা এগিয়ে যেতে পারি না? অবশ্যই পারি। এভাবে এগিয়ে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। আমাদের যিনি আমাকে এখানে আমন্ত্রণ করেছেন, আমি এখানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করেছি। সেটা হচ্ছে যেমন এই যে আমরা মহিলাদের যে অবহেলিত করি, যে আমরা ঠিকমতো মহিলাদেরকে মূল্যায়ন করি না, সম্মান করি না, এবং আমরা ঘরে তাদেরকে আটকে রাখি। এই জন্য আমি কথা বলছি আমার জীবন থেকে। যেমন আমি দীর্ঘ 28 বছর আগে আমি আমার স্বামীকে হারিয়েছি। যেমন আমার স্বামী, মহিলা বলেন নারী বলেন, সবাই কিন্তু মূল তথ্য কিন্তু এটাই হচ্ছে যে অ্যাকচুয়ালি কিন্তু আপনার ড্রাগসের একটা কারণ থাকে, হয়তো তার কাছে টাকা যাচ্ছে বা তার বাবার বাড়ির কাছ থেকে টাকা আনতে বলতেছে না দিলে। কিছুদিন আগে আমি কুমিল্লা, আমার এলাকা কুমিল্লা, দেখলাম তার হাজব্যান্ড নেশাগ্রস্ত। সে তার হাজব্যান্ডকে লাইভে রেখে, মোবাইল লাইভে রেখে সে তাকে গলার পাশ দিয়ে, তার খাটের উপর রেখে তাকে গলার পাশ দিয়ে তাকে মারতেছে। কবিতা ছিল, আমি সেটা এখন পাঠ করবো না, মানে ভাবিকে এখনই ডেডিকেট করলাম। যাই হোক, আমাদের নারীদের ঘর থেকে বের হয়ে আসাটা খুব সহজ না, সেটা আমরা যারা যারা বের হয়ে এসেছি তারা বলতে পারবো। আমরা যে যে অবস্থানে থাকি, আমাদের গৃহকর্মী থেকে শুরু করে বা রাস্তায় যে ভিক্ষুক, তার থেকে শুরু করে আমি বা আমাদের থেকে আরো হাইলাইট করা যারা আছেন, তারা সবাই নির্যাতিত। আমি এক কথায় বলবো, আমার কাজ সংগ্রাম হয়েছে, তার চেয়ে বেশি আমি ধাপে ধাপে হ্যারাসমেন্ট হয়েছি। এখন আমার বক্তব্য হলো, আমরা কেন ছেলে মেয়ে ভাগ করি? আমার একটা ভাই কোনো দপ্তরে গেলে আমাকে কেন 3 বার যেতে হবে? কেন? আমাকে দেখার জন্য, নাকি আমার সাথে একটু কথা বলার জন্য? এটা আমি যেরকম হ্যারাসমেন্ট হচ্ছি, প্রত্যেকটা মেয়েই কিন্তু সেম। তো আমরা আসলে ভালো নেই। 2025 সাল পর্যন্ত আমি আমার নিজের চেষ্টায় পড়াশোনা, এসএসসির সময় আমার বিয়ে হয়েছে। এই বিয়ে, 2টা বাচ্চা, এই 10টা প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠানে 79 জন স্টাফ শিখছে। সেই পুরুষরা বা যারা মানুষ হিসেবে আমরা যারা যা কিছু দেখছি, শিখছি, আসলে মেসেজটা খারাপ মেসেজ যাচ্ছে বলেই কিন্তু খারাপ ঘটনাগুলো ঘটছে। আমরা যখন শিশু থেকে বড় হয়ে উঠছি, তখন কিন্তু আমাদের সময়ে বেশ সাংস্কৃতিক চর্চা ছিল। এখন কিন্তু সংস্কৃতি চর্চা বলতে একেবারে নেই। আমি একজন সাংস্কৃতিক মানুষ হিসেবে মনে করি, সংস্কৃতি চর্চা একজন মানুষের ভেতরে যে সংস্কার সৃষ্টি করে, সেই জায়গাটা আমরা এখন একেবারেই নেই। ধর্মের নামে মানে আগে যেমন আমরা গান, নাচ, বিভিন্ন প্রোগ্রামগুলো দেখতাম, এবং আমি ছোটবেলা থেকে যখন জ্ঞান সামনে বড় হয়েছি, আমি খুব সিনেমা দেখতাম। আমি একজন সাংস্কৃতিক মনোভাব মানুষ। শিল্পর যে সমস্ত জায়গাগুলো আছে, সবগুলোর মধ্যে আমি বিচরণ করতে পছন্দ করি। তো আমি সিনেমা যখন দেখতাম, তখন হতো কি, আমি খুব শাবানার ভক্ত হয়েছি। তো শাবানার ছবি মানেই হচ্ছে একদম সতী সাবিত্রী, একজন খুব নিবেদিত, যত নির্যাতন হোক না কেন সব সয়ে টয়ে ফাইনালি তার একটা জয় জয়গান হতো। তো আমি আমার পারিবারিক জীবনে যখন সংসার জীবনে ঢুকলাম, আমিও কিন্তু সেই শাবানাকে ফলো করে একদম মানে সতী সাবিত্রী, উদার মনা, সকাল। আমার মা খালাদের দেখেছি মানসিকভাবে নির্যাতিত হয় তার পরিবার, পরিবারের শ্বশুর শাশুড়ি বলেন, ভাবি বলেন, অন্যান্য ভাইদের দিয়েও তারা কিন্তু মানসিকভাবে নির্যাতিত হয়। আর অর্থনৈতিক, যে অর্থনৈতিক ভাবে নির্যাতিত হয় বলে আজকে নারীরা কিন্তু প্রতিবাদী। আজকে এতজন ভদ্রমহিলা আসছে, তারা সবাই মোটামুটি যার যার ক্ষেত্রে যারা যারা প্রতিষ্ঠিত হয়ে আসছেন। আজকে যাদেরকে আমরা দেখছি, যাদের কথা শুনছি, আমরা উৎসাহিত হচ্ছি। যেদিন এই নারীরা স্বাবলম্বী ভালোভাবে হবে, সেই দিন দেখবেন এই দেশের অর্থনীতি পাল্টে যাবে। এবং এই নারী নির্যাতনের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে
আমরা কোনো পুরুষ বা কোনো ছেলে বা কোনো মেয়ে বা কোনো শিশু সন্তান যদি নির্যাতিত হয় আমরা প্রতিবাদ করতে পারি না, এটা আমাদের সবচেয়ে বড় দোষ। আমরা স্বাবলম্বী হতে চাই, আমরা ব্যবসা করতে চাই, কিন্তু আমার সামনে একজন নারী যদি নির্যাতিত হয়, সে যে কোনো ভাবে হোক, বা একজন শিশু যদি নার্জিত হয়, হয় লজ্জায় মুখ খুলি না, না সমাজের ভয়ে মুখ খুলি না, আর না হয় ভয়ে প্রতিবাদ করি না। কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আগে প্রতিবাদ নিতে হবে, সব ক্ষেত্রেই প্রতিবাদ করতে পারে। আপনি 5ই আগস্ট থেকে আপনারা নানা নিয়ে মাঠে, একটি দেশ যখন দশকের চলে যাচ্ছিল, দেশের অর্থনৈতিক ধ্বংস হয়ে গেল, দুর্নীতি ছেয়ে গেল, এবং গণতন্ত্র ফিরিয়ে জন্য যখন এদেশের মানুষ মাঠে নেমে গেছিল, সেদিন কি নারীরা ছিল না? সেদিনকে আপনারা বুক পেতে দেননি? সেদিন আপনার সন্তানকে আপনারা পথে নামাননি? একটি দেশ যদি বাঁচাতে পারেন, একটি সমাজকে যদি বাঁচাতে পারেন, তাহলে আপনাকে কেন আপনি বাঁচাতে পারবেন না? সবচেয়ে বড় কথা হলো আপনি নিজেকে আগে বাঁচানোর চেষ্টা করুন। আমরা যেটা দেখছি, একটি মানুষ বা একটি শিশু যেভাবে নির্যাতিত, রামিসার কথা তো আপনারা শুনেছেন, আজকে সারা বাংলাদেশে বিশ্বে এটা নিয়ে খুব তোলপাড় হচ্ছে। এভাবে শুনে একজন রামিসা না, আজকে মাদ্রাসাতে দেখেছি কিছু কিছু ঘটনা আজকে আমাদের পত্রিকায় আমাদের সামনে আসে। সেখানে দেখছেন মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষকরা সে কিভাবে নির্যাতন করছে। এটা কিন্তু ভাববার বিষয়। শুধু নিজে ব্যবসা করবেন, নিজে বড় হবেন, নিজে স্বাবলম্বী হবেন, সমাজের জন্য আপনাকে কিছু করতে হবে। একা কিন্তু কখনো কিছু করবে না। শুধু কি নারী নির্যাতন হয়? পুরুষকে নির্যাতিত হয় না? পুরুষও নির্যাতন হয়। আমরা কিছু হলেই শুধু একটা নারীর যদি কোনো নির্যাতন, সেটা আমরা পত্রিকায় প্রকাশ করি, কিন্তু একটা পরিবারে যখন পুরুষ নির্যাতিত হয় সেটা কিন্তু পত্রিকা আসে। তাদের নির্যাতন সবাই হচ্ছে, আমরা শুধু আপনারা হচ্ছেন তা নয়, শিশু যে হচ্ছে তা নয়, পুরুষও নির্যাতন হয়। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এবং একটি সংসার, একটি সুন্দর সংসার বাঁচানোর জন্য নারী, শিশু, পুরুষ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সাংসারিক হতে হবে। আপনার ছেলেকে আপনি খোঁজ রাখেন। আমরা এখানে অনেক মা আছি, অনেক বড়, অনেক স্বাবলম্বী, অনেক অর্থশালী। আপনার ছেলেকে আপনি স্কুলে দিয়ে, ইংলিশ স্কুলে দিয়ে আপনারা খুব দম্ভ করে বলছেন, আমার ছেলে সেই স্কুলে পড়ে, মাইলস্টোনে পড়ে, অমুক জায়গায় পড়ে, কিন্তু আপনার ছেলে কি ঠিক মতো সেখানে স্কুলে আছে কিনা? তাদেরকে আপনাদেরকে তৈরি করতে হবে, মেয়েদেরকে সম্মান করা শেখাতে হবে। যেমন আপনাকে সম্মান করে, যেরকম মাকে, সেরকম অন্য মেয়েদেরকেও যাতে সম্মান করে, সেটা আপনারা শিখাতে পারেন। মায়ের কাছ থেকে আমরা শিখেছি, যত কিছু ছোটবেলা থেকে শিখেছি মায়ের কাছ থেকেই শিখেছি। এটা এখনো আমরা জায়গায় আমরা এটা করি। মা যা শিখিয়েছে সেটাই আমাদের সবচেয়ে বড়। শিক্ষকরা কম শিখিয়েছে, মাই আমাদের প্রধান শিক্ষক জীবনের। সেজন্য আপনাদেরকে এই ভূমিকা পালন করতে হবে। এটা আপনারা যদি করেন, তো পরবর্তী প্রজন্মে আমাদের যে সামনে যারা আছে তারা কিন্তু ওইভাবে তৈরি হবে। আমরা যে আপনারা যে নির্যাতন সহ্য করে আসছেন, সেটা আপনাদের পরবর্তী যারা আসবে, যে প্রজন্ম আসবে, তারা সেটা সেই কষ্টটা পাবে না। এবং আরেকটা ব্যাপার, আজকে অনেক শাশুড়ি কিন্তু আমরা দেখি, এটা আমি তো সিনেমা করি, সিনেমাতে শাশুড়িরা অনেক জায়গায় ভিলেনের ক্যারেক্টার করে। তো শাশুড়ি চরিত্র আর কেউ নয়, আপনারাই একটি শাশুড়ি হবেন, বা আপনাদের মধ্যে থেকে আমি শাশুড়ি আছেন অনেকে হয়তো, আপনারা সেটা অনুধাবন করবেন। একটা মেয়ে আসছে, আপনারও তো একটা মেয়ে আছে, আর একটা বাইরে একটা মেয়ে নিয়ে আসছে আপনার ছেলের জন্য। আপনি যদি তাকে জরুরি আপনার মেয়ের মধ্যে যদি আপনি তাকে যদি আচরণ করেন তার কাছে, তাহলে কিন্তু সেটা হচ্ছে না। আপনি যদি তাকে বহিরাগত হিসাবে কাউন্ট করেন তাহলে তো হবেই, কারণ সে তো আরেকটা ফ্যামিলি থেকে আসছে। তো সেগুলো কিন্তু আপনাদেরকে শিখাতে হবে, এবং আপনারা যদি সচেতন হন তাহলে এগুলো আস্তে আস্তে কমে যাবে, অনেকটা কমে যাবে। তো বেশি কিছু বলবো না, আপনারা সবাই সুশিক্ষিত, সবাই যার যার অবস্থানে আপনারা প্রতিষ্ঠিত আমি দেখতে পেয়েছি, সবাই স্বাবলম্বী। সেজন্য আপনাদেরকে বেশি বোঝাতে হবে না। বুদ্ধিমানের জন্য অনেকটা অল্পতেই আপনারা বুঝতে পারবেন কি বলতে চাচ্ছি আমি আর সময় নষ্ট করবো না, কারণ অনেকে অনেক বড় বড় বক্তা রয়েছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন, তারা কথা বলবেন। আপনাদেরকে আমি শুধু ধন্যবাদ জানাবো যে আপনারা এত উৎসাহী হয়ে, এত সাহসী হয়ে এখানে আপনারা একত্রিত হয়েছে। সেজন্য আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ জানাই।